আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এবং প্রত্যেক দিনের মতো আজকে যা যা থাকতেছে অবশ্যই বাংলাদেশের খবর, তারপরে কাংলিয়াদের কিছু খবর এবং বাংলাদেশের একটা দুটা তো ডিফেন্সের খবর থাকে। আমার মনে হয় যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো দেখেন বন্ধুরা, এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ নৌবাহিনী 4টি লার্জ পেট্রোল ক্রাফট এলপিসি ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করেছে। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশেই এই যুদ্ধ জাহাজগুলো নির্মাণ করা হবে। তো এইটা ভালো ভালো উদ্যোগ। এবং দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি তারা 1 ঘন্টা আগে যে পোস্টটা দিয়েছে, তো তার কমেন্টের মধ্যে ওই টেন্ডারের ছবিটাও এখানে কিন্তু মানে পিন করে দিয়েছে আর কি। তো এই যে দরপত্র বিজ্ঞপ্তি এবং এই যে টেন্ডারের যে চিত্রটা আর কি, তো এগুলি ভালো আর কি। এবং দেখেন বাংলাদেশ কিন্তু অলরেডি কিন্তু প্রাইভেট সেক্টরে জাহাজ তৈরি করে এবং সরকারি পর্যায়েও এগুলি করা হয় এবং নৌবাহিনীর কি বলে কিন্তু নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম আছে যে বাংলাদেশের জন্য যুদ্ধ জাহাজ তৈরি করা হয় এবং এগুলি বড় বড় আকারের জাহাজ আর কি, ছোট ওই মানে স্পিড বোট না ভাই। তো বন্ধুরা, আমরা ওই পরনির্ভরশীলতা আমরা বন্ধ করি এবং বিদেশ থেকে যদি কিছু আমরা আমদানি করি তো সেগুলি যেন বাংলাদেশে তৈরি হয়, টেকনোলজি ট্রান্সফার করে নিয়ে এসে বাংলাদেশে যেন এগুলি তৈরি হয়। এগুলি সামরিক বাহিনীর প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু যত্ন নেবেন এবং সেইভাবে কিন্তু আগানো উচিত আর কি। স্বনির্ভরতার আসলে কোনো কিন্তু বিকল্প নয়। আপনারা প্রচুর কমেন্টে বলেছেন যে টেকনোলজি ট্রান্সফার করে বাংলাদেশেই যেন মানে ডিফেন্সের প্রত্যেকটা জিনিস, গোলা বারুদ থেকে শুরু করে জেট ফাইটার, অনেকে বলেছেন ড্রোন শিল্প তো আমরা এখানে তৈরি করতেছি। এখানে চায়নার সাথে মানে জয়েন্ট ভেঞ্চারে ড্রোন ফ্যাক্টরি হচ্ছে, তুরস্কের সাথে হচ্ছে আর কি। তো এইগুলি আমরা টেকনোলজি ট্রান্সফার করে বাংলাদেশে তৈরি হোক এবং মিসাইল থেকে শুরু করে জেট ফাইটারও আমরা কিন্তু বানাতে পারি আর কি। তো বাংলাদেশ স্বনির্ভর হোক এবং সামরিক শক্তিতে একটা শক্তিশালী রাষ্ট্র হোক, এগুলো করলে কিন্তু বাংলাদেশের মানে পররাষ্ট্র যে নীতি যেটা আছে সেটাও শক্তিশালী হবে এবং প্রতিবেশীরা একটু শ্রদ্ধার চোখে দেখবে আর কি। মানে তারা তো আসলে আমাদেরকে গুরুত্ব দেয় না এবং এই গুরুত্ব মানে না দিতে দিতে কিন্তু আসলে ওই রাজনৈতিক দলগুলোও মানে তাদের বিভিন্ন প্রভু রাষ্ট্র আছে তো তারা দালালি শুরু করে আর কি। তো দেখেন এখানে লর্ড ইমিক্যান্ট, এটা সম্ভবত ওই মানে ভারতের একটা এক্স অ্যাকাউন্ট হোল্ডার আর কি, এবং কাংলিয়াতের আসলে পক্ষেই এই পোস্টটা উনি দিয়েছেন। মানে আমরা এগুলি দেখে একটু আমরা সজাগ থাকি ভাই, নিজেদেরকে তো একটু আপগ্রেড করার জন্য তো মানে তাদের ইনফরমেশনগুলি শুনতে হবে, জানতে হবে এবং তাদের যে পালস, এটা যদি আমরা না জানি তাহলে আমরা আমাদের প্রিপারেশনটা কেমন হবে আর কি। তো দেখেন এখানে লর্ড ইমিক্যান্ট, মানে ভাই তোদের আসল নামটা বন্ধ করে আবার গুপ্ত নাম দিচ্ছিস কেন? Direct flight between Pakistan and Bangladesh will be this because India won't allow Pakistan এনি অ্যাক্সেস অফ ইটস এয়ার স্পেস। মানে ভারতের উপর দিয়ে ওই ফ্লাইট উঠতে দিবে না, এরকম নাকি কথাবার্তা হচ্ছে এবং ওই সাগরের উপর দিয়ে ঘুরে যাবে। তো দেখেন বন্ধুরা, আমি আরও একটু সতর্কতা আপনাদেরকে দিব আর কি, কারণ আমি রিসেন্টলি প্রচুর ভিডিও বানিয়েছি এবং সেখানে দেখেছি যে পাকিস্তান কিন্তু এরকম নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতেছে আর কি। মানে তাদের আইএসআইয়ের এইসব উইং টুইং কিনা তা তো জানি না, কিন্তু প্রচুর অ্যাকাউন্ট আছে। তো তারা চায় যে বাংলাদেশে একটা উত্তেজনা থাকুক এবং মানে তাদের পক্ষে যেন আবার আমরা যুদ্ধ শুরু করে দিই দিক থেকে। মানে ডিজিআইএসপি আর পাকিস্তানের অলরেডি কিন্তু বলে বসছে আর কি যে এরপরে হামলা হইলে মানে ইস্ট থেকে তারা হামলা করবে আর কি। তো ওই ফাঁদে আমরা পা না দেই। বাংলাদেশের যদি কখনো প্রয়োজন হয় বাংলাদেশ মানে চীনকে ডাকবে, পাকিস্তানকে ডাকবে, তুরস্ককে ডাকবে, কিন্তু তাদের ডাকে মানে তারা যদি উস্কানি দেয় সেই উস্কানিতে আবার যেন আমরা পা না দেই। এবং আমরা তো আসলে মানে যে কারোর সাথে মানে লড়াই করতে যাব না, কারণ আমরা ছোট রাষ্ট্র এবং আমাদের মানে বর্ডারের মধ্যে যারা আছে আর কি, ওই আরাকান তো দখল করে আছে বর্ডার, মায়ানমারও আমাদের চাইতে আকারে অনেক বড় এবং ওই ভারত তো অনেক বড় আর কি। তো যুদ্ধে কখনোই বাংলাদেশ পারবে না, কিন্তু কেউ যদি আক্রমণ করে বাংলাদেশে তাহলে একদম দাঁত ভাঙা যে জবাব দিবে আর কি। এটার জন্য আমরা 18 কোটি মানুষ ভাই প্রস্তুত আর কি, এনসিপি এবং জামাতের যে জোট। তো তারা যেই আসুক, আমার মনে হয় যে ডক্টর ইউনূসকে আমরা একটা প্রেসিডেন্ট হিসাবে কিন্তু আমরা রাখতেই পারি। তো এই বিষয়ে আপনারা কে কী ভাবতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন এখানে আশোক সোয়াইন, মানে উনি বলতেছেন যে নট অনলি পাকিস্তান নাও বাংলাদেশ অলসো আস্কড
ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ কাশ্মীর। মানে এটা একটু বেশি হয়ে গেল আমার মনে হয়, কারণ এই হাদির বিচার চাইতে গিয়ে শাহবাগে আপনারা বসছেন, ভালো কথা, ইনকিলাব মঞ্চ, এটা তো ওই পিনাকির তৈরি আর কি। তো পিনাকি আবার ওই দিক থেকে ভারতের তুরস্কের মানে এজেন্ট হিসাবে কাজ করে, আবার এদিকে ভারতকেও মানে উস্কানি দিচ্ছে। তো উস্কানি তো ভারতও চায় যে তারা বেশি করে, আমরা যেন বেশি করে উস্কানি দেই এবং তাদের জন্য কাজ সহজ যেন করে দেয়। মানে অলরেডি কিন্তু তারা একটা 2026-এ একটা নকশা করছে যে যেই জিতে আসুক, মানে তারা কিন্তু একটা সামরিক অ্যাগ্রেশনের দিকে হয়তো যেতেও পারে। মানে এটা করে তাদের কোনো লাভ হবে না, কারণ একটা যুদ্ধ বাঁধাইলে তো তাদেরই সবচেয়ে বড় মানে বিপদ আর কি। কারণ এই 800 কোটি মানুষ তো চুপ থাকবে না। বাংলাদেশে যদি তারা যুদ্ধ শুরু করে, বাংলাদেশের মানুষ কি বসে থাকবে? মানে ওই ভীমরুলের চাকের মতো ভাই ছড়াই ছিটে যাবে ভারতে। তো এই ফ্যান্টাসিটা তারা করবে না, কিন্তু এই যে যুদ্ধ খেলা, এতে হয় কি যে ওই মানে বিদেশি যে ইনভেস্টমেন্ট এগুলি বন্ধ হয়ে যায়, গার্মেন্টসের বায়াররা আবার কনফিউজড হয়ে যায়, মানে এই ধরনের কিন্তু। এবং এইটা যদি আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট যদি আমাদের না আসে, তো এটা তো কারা চায় না? এটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কাংলিয়ারা চায় না ভাই। তো এরা চাইবে যে আমরা এই কি বলে ইনকিলাব মঞ্চের মাধ্যমে যেন বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে থাকে। অজিত দোভাল ওখানে ওই তুলসী গ্যাবার্ডের সাথে সকাল বিকালে কথা বলতে পারবে এবং বলবে যে ভাই এখানে তো জঙ্গিবাদ শুরু হয়ে গেছে, এখানে তো ইসলামী মৌলবাদ শুরু হয়ে গেছে, আমরা তো বাঁচতেছি না। তো এটা আমরা আবার তাদেরকে সুবিধা করে দিব কিনা, এটা কিন্তু একটা দেখার বিষয়। একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ওসমান হাদির বিচার চাওয়াটা আমি জাস্টিফাইড মনে করি, কিন্তু লাগাতার না। এখানে আবার যে ইলেকশন ভণ্ডুল করে দেওয়া বা ডক্টর ইউনূসকে সরায়ে বিপ্লবী সরকার করা, এগুলির মানে সাথে কিন্তু আমি একমত না। তো দেখেন এখানে বাংলাদেশ একটা খুব স্ট্রং একটা মানে ঐতিহাসিক একটা ঘটনা ঘটাইছে। ভারতে সংখ্যালঘুদের উপর গণসহিংসতায় গভীর উদ্বেগ বাংলাদেশের। আমি একটু ছোট করে পড়ি ভাই, মানে এটা একটা একদম দুঃসাহসিক কাজ করছে আর কি। মানে ভারতের পিলা চমকাই দিছে ভাই। তো এখানে প্রথম আলো যেটা বলতেছে, ভারতে মুসলিম খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সাবাস বাংলাদেশ। মানে আমরা চাই যে এই পররাষ্ট্র নীতিটা যেন ওই বিএনপি আসুক, জামাত আসুক, যেন ক্যারি করে আর কি। কারণ জামাত আসলে আবার বিপদ কি, যে জামাত আবার ওই ভারত পাকিস্তানকে খুশি করার জন্য আবার এক স্টেপ আগায় আবার যুদ্ধ শুরু করে না দেয় আর কি। কারণ আমরা তো ওই ইনকিলাব মঞ্চে ওরা ভাই ইয়াং জেনারেশন, এদেরকে ভাই প্যাম্পারিং করা বা একটু টেম্পার্ড করা খুব সহজ। মানে এমন একটা উস্কানিমূলক কথাবার্তা বলবে যে ভাই এরা দৌড়ায় চলে যাবে ওই মানে বর্ডারের কাছে। তো আমরা তো এই মুহূর্তে আসলে যুদ্ধ করে পেরে উঠবো না। আমাদের ওই জেট ফাইটার এখনও জেট-এনসি আসে নাই, তারপরে ইউরো ফাইটারটা এখনও আসে না, এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো আস্তে আস্তে 2027-28 এগুলো আর কি, তুরস্কের থেকে যেগুলো আসবে আর কি, ওই হিসারো প্লাস, তারপরে সাইপার প্লাস। তো এগুলো আমরা উস্কানি না দিই ভাই, উস্কানি না দেই এবং একটা কী বলে প্রতিবেশীর সাথে আসলে একটা ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে। এটাই হচ্ছে যে আমাদের একটা নিজেদের একটা সুরক্ষার একটা নীতি হওয়া উচিত আর কি। এবং পররাষ্ট্র নীতিটা স্ট্রং রাখার জন্য ভাই এই সেট আপটা পুরোটাই রেখে দেন। তো ওই সাহেব টাইপ যারা আছেন ভাই, এরা খুব মানে কথা বলতে জানে, যদিও পিনাকির পছন্দ হয় না এবং ওই সাদিক কায়েমদের পছন্দ হয় না এই পররাষ্ট্র উপদেষ্টা। তারা চায় যে ওই যুদ্ধ লাগায় দেওয়ার মতো পররাষ্ট্রমন্ত্রী আর কি। তো এইটা তো সম্ভব না, আমরা উস্কানি দিবও না এবং উস্কানির মধ্যে পাও দিব না আর কি। তো দেখেন এখানে বলতেছে যে বড়দিন উদযাপনের সময় ভারত জুড়ে সংখ্যালঘুদের উপর সংঘটিত নৃশংসতার তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মানে এইগুলা ওই ট্রাম্প পর্যন্ত আসলে পৌঁছাচ্ছে না, ওটাও একটু পৌঁছায় দেওয়াটাও কিন্তু আসলে মানে পাকিস্তান, বাংলাদেশ, চীন এদের সবার দায়িত্ব। ভারতে খ্রিস্টানদের উপরে ওই যে ছত্তিশগড়, তারপরে হচ্ছে যে ওই আসামে, এইসব জায়গাতে যে হামলা হয়েছে, এগুলো ভাই ভিডিও টিডিও যা আছে এগুলো রেকর্ড করে ট্রাম্পের কাছে পৌঁছায় দেন, তারপরে চুপ থাকেন। ডিফেন্স রিসার্চ ফোরামও এরকম বলছে যে মানে আমার একটাই কথা, যে তাদের ওখানে যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হয়, মানে এগুলো নিয়ে কে বলবে, কে কথা বলবে এগুলো নিয়ে? বিশ্বে কি কোনো রাষ্ট্র নাই? মানে শুধু ওই ভারতেরই খালি উদ্বিগ্ন বাংলাদেশকে নিয়ে, এবং তাদের দেশে যে এইসব অনাচার হচ্ছে এবং অনিয়ম হচ্ছে এবং অত্যাচার হচ্ছে এই সংখ্যালঘুদের উপরে, তো এইটা নিয়ে কে বলবে? মানে ওই একজন স্টুডেন্ট ওখানে সম্ভবত ওখানে মানে গিয়েছিল এবং তার ওই বোরখার যে মাস্ক যেটা আছে আর কি, মানে মুখটা তো ঢাকা থাকে, ওইটা ধরে ওই মানে হিন্দু বেটা ও টানতেছে আর কি। তো এইটা আমরা ভিডিও দেখছি এবং বন্ধুরা আমরা একজন মুসলিম হিসাবে কিন্তু এগুলোর মানে ভীষণ প্রতিবাদ জানাই এবং এটা মানে তার একটা শাস্তির ভিতরে তাকে নিয়ে আসা হোক, এটা আমরা চাই আর কি। প্রচুর এরকম ঘটনা ঘটছে আর কি। এবং দেখেন বাংলাদেশ মনে করে যে ওখানে উড়িষ্যাতে ওই মানে পিটায় মেরে ফেলছে আর কি। তো এইটা আমরা দেখছি এবং এই ধরনের মাইগ্রেন্ট লেবারার লিস্ট অন সাসপেশন অফ বিং বাংলাদেশি ইন উড়িষ্যা সাম্বালপুর
তো এইগুলা ইন্ডিয়ান এক্সপ্রেসে এইসব খবর আসছে এবং এগুলার প্রতিবাদ করি। এবং দেখেন আরও খবর আছে, এখানে বলতেছে যে কাশ্মীরি শাল সেলার অ্যাসাল্টেড বাই বজরং দল ইন উত্তরাখণ্ড, মানে ওই কাশ্মীরি শাল বিক্রি করা একজন ব্যক্তি, তাকে কিন্তু ওই মানে নাজেহাল করছে। এবং কি বলে উত্তরাখণ্ডে ওই যে বজরং দল যারা আছে আর কি, সব এই হিন্দুত্ববাদ আর কি। এবং এই দ্য বিগ পিকচার, দ্য ইন কেরালা, মানে মব, এগুলি আমরা জানি যে তারা কীরকম করতে পারে। তো দেখেন বন্ধুরা, আমি ভিডিওটা শেষ জায়গাতে চলে আসছি। তো এখন শিখ সম্প্রদায়ের যারা আছে আর কি, তো তারা আবার ওসমান হাদিকে নিয়ে উঠে পড়ে লাগছে। তো আমরা তো জানি যে ওই ভারতের একদম চরম শত্রু হচ্ছে যে বিশ্বে যদি কেউ থাকে তাহলে হচ্ছে যে ওই কি বলে কানাডাতে একজনকে মারা হয়েছিল, এবং আমেরিকা তো মানে শিখ সম্প্রদায় তারা ওই খালিস্তান মানে বানাইতে চায়, একটা স্বাধীন একটা রাষ্ট্র আর কি। তো এখন ওসমান হাদিকে যেহেতু এই খালিস্তানের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে তারা আন্দোলন করতেছে ওসমান হাদির জন্য। তো আমরা কি যথেষ্ট না? 18 কোটি মানুষ আমরা একবার যদি চিৎকার করি ওসমান হাদির মানে এই কি বলে খুনিদের ফাঁসি চাই, তাহলে তো ভাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভূমিকম্পে আর কি। মানে আমরাই তো একটা বড় শক্তি, আমরা কেন ওই খালিস্তানকে ডাকতেছি, কেন পাকিস্তানকে ডাকতেছি, এগুলো তো বুঝি না। আমরা কি এটা আন্তর্জাতিক একটা চক্রান্তের মধ্যে পড়ে গেলাম? মানে এই খালিস্তান যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তো আমি মনে করি যে আমেরিকাও অ্যাক্টিভ হয়েছে। তো আমেরিকা আবার এই খালিস্তানপন্থীদেরকে দিয়ে ভারতকে উত্তেজিত করে আবার আমাদের এই ইনকিলাব মঞ্চকে টার্গেট করে আবার বাংলাদেশের প্রতি আবার তারা যে একটা ফ্যান্টাসি করবে না, এটার গ্যারান্টি কী ভাই? মানে আমরা কি বিভিন্ন এইসব উস্কানিদাতা যারা আছে তাদেরকে সুযোগ করে দিচ্ছি? মানে ওসমান হাদির তো আসলে মানে দ্রুত একটা বিচারের একটা নিষ্পত্তি আমরা চাই, এবং এটা আমরা দেখতেছিও যে হয়তো খুব তাড়াতাড়ি যারা নাকি খুনি তাদের কাছে আমরা পৌঁছে যাবো আর কি। তো এখানে দেখেন চ্যানেল 24 12 মিনিট আগে এরকম একটা খবর দিচ্ছে যে হাদির হত্যাকারীদের ধরিয়ে দিতে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা শিখ সংগঠনের। শিখের কাছ থেকে কেন নিতে হবে? এবং ওই খালিস্তান তারা এগুলি মানে উস্কানি দিচ্ছে ভাই, ভারতকে উস্কানি দিচ্ছে। এবং আমরা বাংলাদেশ আবার ওই ভারত পাকিস্তান মানে খালিস্তানপন্থী যারা আছে তাদের ওই খেলাধুলার মাঠ আমরা হইতে চাই না আর কি। আপনারা শাহবাগ পারলে সারা বছর 365 দিনে ওখানে অবস্থান ধর্মঘট করেন, রাস্তাঘাট সব বন্ধ করে, মানে রিক্সা গাড়ি ঘোড়া সব চলাচল বন্ধ করে দেন, এগুলোতে খুব আমরা খুশি। কিন্তু ওই পাকিস্তান খালিস্তান এগুলো করেন না ভাই। এগুলো করে তাদেরকে উস্কানি দিয়ে আমাদের ওই বর্ডারে যদি 10টা লাশ পড়ে যায় তাহলে এইগুলোর মানে ক্ষতিপূরণটা কে দিবে? তোমাদের খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এখনকার মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং সাথী থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।